পরমাণু নিউক্লিয়াস, হ্যাঁ, পরমাণুর নিউক্লিয়াস। কি বলেছে দেখো, প্রথমে তেজস্ক্রিয়তা সম্পর্কে বুঝবো, ঠিক আছে? প্রথমে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে বুঝবো। আচ্ছা, পরমাণু কাকে বলেছিলাম? পরমাণু জিনিসটা কি ছিল? পরমাণু জিনিসটা কি ছিল গো বলো? ক্লাস 9-এ পড়েছিলে তাই না? বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, বলেছিলাম যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। যেটাকে আমরা আর ভাঙতে পারবো না, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটাকে আমরা বলেছিলাম পরমাণু। কিন্তু বর্তমানে আমরা বলেছি যে পরমাণুকেও ভাঙা যাচ্ছে। পরমাণুর থেকে ক্ষুদ্রতম কণা আছে, সেটা হচ্ছে কি তোমার পজিট্রন আছে। পরমাণুর ভেতরে আমরা কি পেয়েছিলাম? প্রোটন পেয়েছিলাম, ইলেকট্রন পেয়েছিলাম, নিউট্রন পেয়েছিলাম, এরকম আরও কিছু কণা আমরা পেয়েছিলাম, ঠিক আছে? তো এখানে বলেছে তোমাদের এই পরমাণু নিয়ে আমরা পড়বো। পরমাণুর তেজস্ক্রিয়তা সম্পর্কে কি বলেছে দেখো। স্বাভাবিক তেজস্ক্রিয়তা, আমরা যেই চ্যাপ্টারগুলো এখন পড়ছি, মানে যেই চ্যাপ্টারটা পড়ছি, তোমাদের এই চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই চ্যাপ্টারগুলো যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করতে গিয়ে কিন্তু অনেক এরকমও হয়েছে যে এই তেজস্ক্রিয়তার জন্য কিন্তু মারা গেছে। মাদার কুরি, পিয়ের কুরি, তোমরা নাম শুনেছো, মাদার কুরি, পিয়ের কুরি, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে ওদের বিশাল অবদান, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে। এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করতে গিয়ে ওদেরকে কিন্তু তখন জানতো না ব্যাপারটা তেজস্ক্রিয়তা জিনিসটা কি, ঠিক আছে? কোনো একটা জায়গায় ভাষণ দেওয়ার আগে একটা পার্টিকেল পাওয়া গেছিলো, যে পার্টিকেলটা টেবিলের উপরে রাখা ছিল। ওখান থেকে ওই টেবিলের উপরে যে জিনিসটা কোনো কারণবশত পকেটে ভরে নিয়ে চলে যায়। ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরে কিন্তু অসুস্থ হয়ে যায়। পরে দেখতে পেলো যে হার্টের যে সেলগুলো, সেই সেলগুলো নষ্ট হয়ে গেছে। আর সেই কারণের জন্য হচ্ছে এই ঘটনাটা হচ্ছে তেজস্ক্রিয়তার জন্যই হয়েছে। কারণ কিছু কিছু পদার্থ থাকে, দেখবে যে পদার্থগুলো যেরকম সোনাকে দেখতে ভালো লাগে, সোনার একটা কালার আছে তাই না, হিরে চকচক করে, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় বলে আলোটা একবারে পুরোটাই ফিরে আসে বলে আমাদের চোখে আসে, সেই জন্য ওটাকে আমরা চকচক করে। সেই রকম কিছু কিছু আবার পার্টিকেল আছে যেটা থেকে কিন্তু অনবরত কোনো ধরনের কিছু রশ্মি কিন্তু অনবরত নির্গত হয়, আলফা, বিটা, গামা। এবং যেই সমস্ত রশ্মিগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, আমাদের শরীরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কী হবে? স্কিন ক্যান্সার হবে। স্কিন ক্যান্সার তো হবেই, সঙ্গে সঙ্গে এই সমস্ত, তুমি এখন হয়তো চার্নোবিল ইনসিডেন্ট তোমরা পড়েছো কিনা জানি না, চার্নোবিল ইনসিডেন্ট তোমরা জানো কিনা জানি না। চার্নোবিল বলে এটা মনে হচ্ছে জাপানে গো। চার্নোবিল ইনসিডেন্টে কী হয়েছিল, যে আমরা পারমাণবিক শক্তি উৎপন্ন করি কিনা, এখন পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। এখন আস্তে আস্তে দেখবে যে যেই দেশের কাছে যত বেশি পরমাণু আছে সেই দেশ তত বেশি শক্তিশালী। আমেরিকার কাছে প্রচুর পরিমাণে পরমাণু আছে, এমনকি ওখানকার যে নৌসেনাগুলো, ঠিক আছে, সামুদ্রিক যে সমুদ্রের যে নৌসেনাগুলো, যে বড় বড় যে তোমার কী হয় জাহাজগুলো যে বানানো হয়, ঠিক আছে, মানে যুদ্ধের যে জাহাজগুলো বানানো হয়, সেই সাবমেরিনগুলো যেগুলো, সেইগুলো কিন্তু পারমাণবিক শক্তির মাধ্যমেই চলে। এবার কেন এরকম করে তার পেছনে কারণ আছে, কিন্তু এতগুলো তেল তো নিয়ে যাওয়া সম্ভব না, এতগুলো তোমার তো নিয়ে যাওয়া সম্ভব না, তেল হোক বা পেট্রোল হোক বা তোমার সূর্যের মাধ্যমে এত বড় যান তোমার চলবে কী করে? শক্তি তো দরকার, ইলেকট্রিসিটি তো দরকার। তার জন্য কি হয়, ওখানকার যেটা চুল্লি বানানো হয় সেটা পরমাণু দিয়ে বানানো হয়। ওখানে কী করলো, 1 কেজির একটা পরমাণু রেখে দিল, যেটা 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আরামসে কাটিয়ে দিব, ঠিক আছে, এনার্জি নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু বানাতে তো একটা খরচ আছে, ঠিক আছে, এবং তোমার খরচের সাথে সাথে তোমার সেফটি ব্যবস্থা করতে হবে, কারণ এতগুলো সৈন্য থাকবে ওখানে। তো এই হচ্ছে কি ব্যাপার। তা আমরা যেটা জিনিস পড়বো সেই জিনিসটা মানে তোমাদের দেখে মনে হবে যে একটা জাস্ট চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস, কিন্তু এর পেছনে অনেক শ্রম আছে, অনেক শ্রম, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। তো তেজস্ক্রিয়তা কী বলেছে দেখো, স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলছে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস। তাহলে প্রথমে বললো যে কিছু পরমাণু আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে। ভারী মৌল মানে এর মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অনেক বেশি আছে। দেখবে তোমার ইউরেনিয়ামের সংখ্যা যদি করো তাহলে 92 U235 থাকে, তাই না? তাহলে সেই জন্য বলেছে যে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস যে কোনো অবস্থার নিচে থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে।
তাহলে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস যে কোনো অবস্থা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে কী হয়, অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের কী হচ্ছে, নিউক্লিয়াসে পরিণত হয়, নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের কী হচ্ছে, অদৃশ্য রশ্মি তোমার বিকিরণ করে। বলছে যা অন্ধকার ঘরে ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করে। ফটোগ্রাফি প্লেট জানো গো, ফটোগ্রাফি তোমরা ফটো তোলো না, আগেকার নেগেটিভ ফটো হতো, এক্স রে করো তো তোমরা, তাহলে এক্স রে করতে গিয়ে তোমাদের শরীরের কোন জায়গাটা হাড়টা ফেটে গেছে সেটা আমরা বুঝতে পারি। সেই রকমই হচ্ছে ফটোগ্রাফিক একটা প্লেট, যার সামনে যদি এই ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো পরমাণুগুলোকে রেখে দেওয়া হয়, তাহলে ওরা কী করবে, ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করবে। ওখান থেকে যে রেটা যাবে, রেটা গিয়ে কী করবে, আক্রান্ত করবে। এই জিনিসটা বললো, যা ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করে। পাতলা ধাতব পাত ভেদ করে। পাতলা কোনো ধাতব পাত যদি থাকে, সোনা হোক, কপার হোক, সেগুলোকে কী করতে পারবে, ভেদ করতে পারবে। ঠিক আছে, ধাতব পাতকে ভেদ করে দিতে পারছে, তো মানুষের শরীর তো খুব ক্ষুদ্র। ঠিক আছে, বলছে পাতলা ধাতব পাত ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই আয়নিত করা মানে কি, আয়নিত করা মানে হচ্ছে কোনো একটা গ্যাস, ধরে নাও যে কোনো একটা গ্যাসের মধ্যে ঠিক যতগুলো প্রোটন থাকার কথা, যতগুলো নিউট্রন থাকার কথা, ইলেকট্রন থাকার কথা, সবগুলো আছে, কিন্তু ওখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটা কী হয়ে যাবে, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কী হয়ে যাবে। ধরো না কোনো একটা গ্যাস আমি নিলাম, যেমন ক্লোরিন নিলাম, ক্লোরিনের তোমরা জানো 17 কত হয়, 35.5। এটা 17টা কী আছে, প্রোটন আছে, 17টা কী আছে বলো, ইলেকট্রন আছে। তাহলে এই জায়গার মধ্যে যদি ক্লোরিন থাকে, ক্লোরিনের মধ্যে দেখো 17টা ইলেকট্রন আছে, আমি যখনই এর মধ্যে এই রেগুলো পাঠাবো, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো পাঠাবো, তখন কী হয়ে গেলো, দেখো ক্লোরিনের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো বেরিয়ে গেল। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ক্লোরিনের কী হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে না। সেই জন্য বলছে যে ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করে, অন্ধকার ঘরে ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করে, পাতলা ধাতব পাতকে ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে কী করবে, আয়নিত করবে। আয়নিত করা মানে এই যে, ঠিক আছে, বলছে এই বিকৃত রশ্মিগুলি আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু দ্বারাই প্রভাবিত হয় না। তুমি আলো দাও, উষ্ণতা দাও, রাসায়নিক বিক্রিয়া করো, কোনো কিছু দ্বারাই এগুলোকে তুমি কিছু করতে পারবে না। বলছে ভারী মৌলের পরমাণুর এরূপ রশ্মি বিকিরণ ধর্মকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো। তা কোনো একটা ভারী মৌলের পরমাণু যদি এরকমভাবে রশ্মি বিকিরণ করে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বললাম, তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তার সংজ্ঞা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষাতে কিন্তু 2 নম্বরের জন্য দেয়। নেক্সট কি বলেছে, যেসব মৌলগুলি থেকে এই তেজস্ক্রিয় রশ্মি, যেসব মৌলগুলি থেকে এই রশ্মি বিকিরণ হয়, সেগুলোকে আমরা কি বলবো, তেজস্ক্রিয় পদার্থ বলবো বা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স বলা হবে। এবং নির্গত রশ্মিকে আমরা কি বলবো, তেজস্ক্রিয় রশ্মি বলবো। তাহলে একটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। দেখো তেজস্ক্রিয় মৌল থেকে কি হচ্ছে, এক ধরনের রশ্মি বিকিরণ হচ্ছে, যেই ঘটনাটাকে আমরা কি বলছি, যেই রশ্মিটাকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি, তাই না। কোনো একটা এটা হচ্ছে একটা মৌল, ধরে নাও তেজস্ক্রিয় মৌল, তাহলে এটা ক্যাপটা খুললেই এখান থেকে রে বেরোতে শুরু করবে, তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এখান থেকে যে রশ্মিটা নিঃসরণ হবে সেটাকে আমরা কী বলবো, তেজস্ক্রিয় রশ্মি। আর এখান থেকে যে রশ্মি নির্গত হচ্ছে, যেটা রাসায়নিক বিক্রিয়া দ্বারা আমি কন্ট্রোল করতে পারছি না, কোনো রকম চাপ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি না, অথবা তুমি যদি আলোক শক্তি দাও, তাহলে সেটা দিয়েও কোনো রকম এর উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এই যে ঘটনা, যেটা ফটোগ্রাফি প্লেটকে কী করছে, আক্রান্ত করছে, তাই না, ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করছে, গ্যাসকে আয়নিত করছে। তাহলে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে এই যে অনবরত এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কী বলবো, তেজস্ক্রিয়তা বলবো। তাহলে এটা নিজের মতো করে তোমরা একটু পড়ে নিও, কিন্তু সংজ্ঞাটা লাগবে। আচ্ছা, তেজস্ক্রিয় মৌলসমূহ কী বলেছে দেখো তো, কী কী তেজস্ক্রিয় মৌল আছে। বলছে প্রকৃতিতে অবস্থিত মৌলগুলির মধ্যে পোলোনিয়াম আছে, রেডন আছে, রেডিয়াম আছে, অ্যাক্টিনিয়াম আছে, থোরিয়াম আছে, প্রোটাক্টিনিয়াম আছে, ইউরেনিয়াম আছে, এগুলো হচ্ছে সবই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে এই মৌলগুলোর নামগুলো একটু জেনে রাখবে। পোলোনিয়াম আছে, রেডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটাক্টিনিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে, রেডন। তাহলে এই সমস্ত মৌলগুলি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। বলছে ইউরেনিয়ামের সকল মৌলে হচ্ছে তেজস্ক্রিয়। ইউরেনিয়ামের পরে যতগুলো মৌল আছে, ইউরেনিয়াম থেকে শুরু করে যতগুলো মৌল আছে সবগুলো, এই যে দেখো আমরা এখানে পড়লাম না, আমরা পর্যায় সারণীতে পড়েছিলাম, একটা হচ্ছে ইউরেনিয়ামের মৌল। ইউরেনিয়ামের মৌল মানে কি বলতো, ইউরেনিয়ামের পর থেকে 18টা টোটাল মৌল আছে, যেগুলো হচ্ছে কী হবে, তেজস্ক্রিয় মৌল হবে। ঠিক আছে, ইউরেনিয়ামের পরে এরকম 18টা মৌল আছে, যেগুলো হচ্ছে তেজস্ক্রিয়। এবার কি বলেছে দেখো, আলফা বিটা ও গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস। আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস কী বলেছে দেখো, যে নেচার অফ আলফা বিটা অ্যান্ড গামা রেস অ্যান্ড দেয়ার অরিজিন। আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি এবং তাদের উৎস, নেচার অফ আলফা বিটা অ্যান্ড গামা রেস অ্যান্ড দেয়ার অরিজিন। 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড
1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে, তাহলে এবার আমরা জানবো যে আলফা বিটা গামা রশ্মিগুলো অ্যাকচুয়ালি আসছে কী করে। ঠিক আছে, কোনো একটা ভারী মূলের পরমাণু নিউক্লিয়াস থেকে এই যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা তেজস্ক্রিয়তা বলছি। ঠিক আছে, কোনো একটা ভারী মূলের পরমাণু নিউক্লিয়াস থেকে কী নির্গত হচ্ছে, আলফা নির্গত হচ্ছে, বিটা নির্গত হচ্ছে এবং কী হচ্ছে তোমার গামা রশ্মি নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা তেজস্ক্রিয়তা বলছি। আচ্ছা, গামা রশ্মি কোথায় পাওয়া যায় বলো তো? সূর্য থেকে যে রশ্মিটা আসছে তার মধ্যেও কিন্তু গামা রশ্মি আসছে, জানো তো, আল্ট্রাভায়োলেট রে। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে যেটা বলছি, ঠিক আছে, ইউভি রশ্মি। তাহলে ওটা আমাদের যদি স্কিনে পড়ে ডিরেক্টলি, ওজন লেয়ার যদি না থাকতো, আমাদের স্কিনে যদি ডিরেক্টলি পড়তো, তাহলে কী হতো বলো তো? আমাদের কিন্তু স্কিন ক্যান্সার খুব তাড়াতাড়ি হয়ে যেত। 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, স্কিন ক্যান্সার হলে ক্যান্সারের সেলগুলো ওখানকার মানে ওই তোমার স্কিন ক্যান্সার যদি হয়েছে তাহলে ওখানকার সেলগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার উপরে যদি ক্যান্সারটা যদি উপরে হয়, তোমার শরীরের উপরে যদি হয়, তাহলে সেটাকে কন্ট্রোল করা যায় রে দিয়ে। ঠিক আছে, ওই রের জন্য হলে আবার তুমি রেই দিবে, বরাবর 20-20 মরে। ঠিক আছে, এই যে অ্যান্টিভেনম আমরা যে সিরাপগুলো নিচ্ছি, অ্যান্টিভেনম যে ইঞ্জেকশনগুলো নিচ্ছি, সেটা তো সাপের বিষ থেকে তৈরি হচ্ছে। জলাতঙ্ক রোগের টিকা যেটা তৈরি হচ্ছে, সেটাতে কী হচ্ছে, তোমার কুকুরের ওই লালা থেকে তো হচ্ছে, পাগলা কুকুরের লালা থেকে হচ্ছে। তাহলে 20-20 মরে যেটা হচ্ছে, বিষকে বিষ দিয়ে তুমি মারতে পারবে, নাহলে কিন্তু হবে না। তো এই যে একটা রের জন্য তোমার ক্যান্সার হলো বা অন্য কোনো কারণেও হতে পারে, শুধুমাত্র যে রে দায়ী সেরকম না। তোমার শরীরে কোনো একটা জায়গায় যদি কোষের এই যে কোষ বিভাজন হচ্ছে না, কোষ বিভাজনটা যদি কন্ট্রোলে হয় মানে কি, একটা নির্দিষ্ট পর্যায়ে পরে একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হলো। ঠিক আছে, সেটাকে আমরা বললাম যে নর্মাল কোষ বিভাজন। কিন্তু কোষ বিভাজনটা যদি তোমার অনবরত কন্টিনিউ হতেই থাকে, কোনো রকম ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী যদি না হয়, তাহলে সেই জায়গায় কী হচ্ছে, অনেকগুলো কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে এই অনেকগুলো কোষ ওখান থেকে টিউমার সৃষ্টি হবে, কোনো একটা জায়গা ফুলে যাবে। আমাদের শরীরে কোনো একটা জায়গা হঠাৎ করে ফুলে যায় কেন? অনবরত অনেক বেশি কোষ বিভাজন হচ্ছে, যেখান থেকে টিউমার কন্ট্রোল যদি না হয়, যদি কন্ট্রোলের বাইরে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে টিউমার থেকে কী হয়ে যাবে, ক্যান্সার। এটা যদি শরীরের ভেতরে তৈরি হয়ে যায়, তখন সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, ওটাকে এই করে, তখন কেমো আবিঝাবি নিয়ে করতে হবে। তাহলে 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে তেজস্ক্রিয় মূল্য থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। এই আলফা বিটা গামা রশ্মির উৎসস্থল হলো পরমাণু নিউক্লিয়াস। তাহলে এখানে একটা জিনিস সুন্দর কথা বললো যে আলফা বিটা গামা রশ্মি যে নির্গত হচ্ছে, এটার উৎসস্থল কোথায়? গঙ্গার উৎপত্তি যেমন হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, তাই না বলে, সেরকম আলফা বিটা গামা রশ্মির অ্যাকচুয়ালি উৎপত্তিস্থল হচ্ছে কি তোমার পরমাণু নিউক্লিয়াস। আচ্ছা, এবার আরেকটা সুন্দর কথা বলেছে, দেখো যে কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যার খুব বেশি পার্থক্য হলে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে যদি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা খুব বেশি পার্থক্য হয়ে যায়, নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত যদি 1:5 বেশি হলে নিউক্লিয়াসটি কী হয়ে যায়? সাধারণত এটা আমরা অনুমান করে নেব যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যেটা অনুপাত, সেটা হচ্ছে 1.5। যদি 1.5 বেশি যদি হয়, তাহলে সেটা কী হয়ে যাবে? 1.5 বেশি হলে তাহলে সেই পরমাণুটা কী হয়ে যাবে তোমার? অস্থায়ী ও শতভঙ্গুর হয়ে যায়। শতভঙ্গুর মানে কি? বারবার করে ভাঙবে, আর বারবার ভাঙা মানে ওখান থেকে কী হয়ে যাবে তোমার? নতুন এই যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা তোমাকে পরমাণু দেখাচ্ছি। যেমন আমি যদি তোমাকে বলি হাইড্রোজেনের 3টে আইসোটোপ ছিল না, 1H1, 1H2, একটা 1H3। এবার আমি যদি এই আইসোটোপের কথা বলি, ঠিক আছে, 1H3 যদি কথা বলি, তাহলে এখানে তোমাকে প্রোটন কটা আছে বলো তো? একটা, তাই না? নিচেটাকে আমরা কি বলেছিলাম? পায়ে প্রোটন, যেটা পায়ে প্রোটন, আর মাথায় কি হয়ে যায় বলো তো? ভর সংখ্যা বলেছিলাম। যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে গো? ইলেকট্রন থাকবে। এবার নিউটনের সংখ্যা যদি বের করতে হয়, তাহলে মাথা থেকে পাকে বাদ দিয়ে দিব। তাহলে 3 থেকে আমরা কত দিয়ে বাদ দিয়ে দিলাম? 1 বাদ দিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 2 পেলাম। তাহলে নিউটন এবং প্রোটনের যদি অনুপাত করি, তাহলে কত হবে বলো? 2/1, মানে কত পেলাম গো? 2, যেটা গ্রেটার দেন 1.5, যেটা গ্রেটার দেন হচ্ছে 1.5। তাহলে এই যে মৌলটা হাইড্রোজেনের যেটা আইসোটোপ পেলাম, ট্রিটিয়াম যেটা আমরা বলছি 1H3, ঠিক আছে, এটা কি হয়ে গেল? তেজস্ক্রিয় হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু তেজস্ক্রিয়। তাহলে হাইড্রোজেনের যেটা আইসোটোপ, যেমন C12, C14 আছে, কার্বনের দুটো আইসোটোপ আছে। ঠিক আছে, কার্বনের C12 আছে, একটা C14 আছে। C14টা আবার কিন্তু তোমার তেজস্ক্রিয়। তাহলে নিউটন এবং প্রোটনের যদি ভরের যেটা নিউটন এবং প্রোটনের যদি আমি অনুপাত বের করি, সেই অনুপাতটা যদি 1.5 দীপা দেখছো এদিকে, নিউটন এবং প্রোটনের যদি অনুপাত যেটা 1.5 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এটা কী হয়ে যাবে তোমার? তেজস্ক্রিয় হয়ে যাবে। বেশ,
তখন এটা শতভঙ্গুর হয়ে যাবে এবং তেজস্ক্রিয় ধর্ম দেখাবে। ফলে ওই সব পরমাণু নিউক্লিয়াসের ভাঙন শুরু হয় এবং পরমাণুগুলির তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়। বলছে পরমাণুগুলির এই অস্থায়ী অবস্থায় ওদের নিউক্লিয়াস থেকে আলফা এবং বিটা কণা নির্গত হতে থাকে, কিন্তু নিউক্লিয়াস থেকে কখনো একসঙ্গে আলফা বিটা কণা নির্গত হয় না, অথবা আলফা কণা অথবা বিটা কণা নির্গমনের ফলে নতুন পরমাণু সৃষ্টি হয়। তেজস্ক্রিয় মূল থেকে আলফা বিটা কণা নির্গমনের পর পরমাণু নিউক্লিয়াসে কিছু অতিরিক্ত শক্তি উৎপন্ন হয় এবং ওই অতিরিক্ত শক্তি উদ্দীপ্ত অবস্থায় অতিরিক্ত শক্তি কী হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে উদ্দীপ্ত অবস্থায় থাকে, ফলে ওই বাড়তি শক্তি তরঙ্গের আকারে গামা রশ্মির উপর নির্গত হয়। তাহলে এখানে একটা জিনিস বললো যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যখন আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে তখন একসঙ্গে নির্গত হবে না, ঠিক আছে? হয় পার্টিকুলার একটা সময় আলফা কণা নির্গত হচ্ছে, বা বিটা কণা নির্গত হচ্ছে, বা গামা কণা নির্গত হচ্ছে, ঠিক আছে? একসাথে তিনটে কণা কিন্তু আসবে না, এগুলোকে কণা বলা হয়েছে। রশ্মি বলছি কিন্তু রশ্মি হচ্ছে কণার স্রোত। তাহলে কীভাবে নির্গত হচ্ছে, যে প্রথমে দেখা গেলো আলফা কণা নির্গত হলো, আলফা কণা নির্গত হওয়ার পরে কিছু সময় পরে আবার কী হলো, বিটা কণা নির্গত হলো। এবার আলফা বিটা কণা নির্গত হওয়ার পরে সবশেষে কী কণা নির্গত হবে বলো তো, গামা, ঠিক আছে? আলফা বিটা কণা নির্গত হওয়ার পরে পরমাণুটা কী হলো, উদ্দীপ্ত অবস্থায় এলো। পরমাণুর উদ্দীপ্ত অবস্থায় এসে এবার অতিরিক্ত যেটা শক্তি জমা থাকছে সেটা গামা রশ্মি হিসাবে কী হয়ে যাবে, নির্গত হয়ে যাবে। আচ্ছা, বলছি তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে আমি অনেক দিন আগে পড়েছিলাম, আমাকেও দেখতে হবে, যে কোনো একটা এখানকার একটা ইলেকট্রন এনার্জি পেলো, দিকে দেখাও, এখানকার একটা ইলেকট্রন এনার্জি পেলো এবং এখানে চলে এলো, ঠিক আছে? এনার্জি পেলে তো পরের কক্ষে যাবে, ঠিক আছে? এনার্জি না পেলে তো যেতে পারবে না। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু ওর অ্যাকচুয়াল জায়গা কিন্তু এখানে, ও শিফট হয়ে কোথায় চলে গেছে, এখানে। ও কিন্তু আবার পার্টিকুলার একটা সময় পর এখান থেকে আবার কী হচ্ছে, আগের কক্ষে ফিরে আসবে। এই যে আগের কক্ষে যখন ফিরে আসবে, এই ইলেকট্রনটা যখন আবার আগের কক্ষে ফিরে আসবে, তার মানে কী হচ্ছে, ও কিছুটা এনার্জি হারাচ্ছে, লস করে আবার ওই কক্ষে ফিরে আসবে। এই যে লস করছে কিছুটা এনার্জি, এই এনার্জিটা কিন্তু তোমার ওই যে আমরা যেটা বলছি যে বিটা কণা, ঠিক আছে, ওই বিটা কণা হিসাবে বেরিয়ে যাবে, কারণ বিটা কণা হচ্ছে নেগেটিভ কণার স্রোত, ঠিক আছে? চলো, আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মির ধর্ম কী বলেছে দেখো। আর গামা কণা কীভাবে বললাম, যে আলফা বিটা বেরোনোর পরে কোনো ওই পরমাণুটা কী হচ্ছে, একটা উদ্দীপ্ত অবস্থায় আসবে, তখন ওই এনার্জিটাকে লস করার জন্য কী করবে, গামা রশ্মি নির্গত করে দেবে। আচ্ছা, তেজস্ক্রিয় ধর্ম কী বলছে দেখো, তেজস্ক্রিয় ধর্ম কী বলেছে, প্রপার্টিস অফ রেডিও অ্যাক্টিভ রেইজ। বলছে তেজস্ক্রিয় পদার্থ থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তার গতিপথে তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে এটি তিনটি ভিন্ন ভিন্ন রশ্মিতে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? এই যে তেজস্ক্রিয় রশ্মি থেকে যে তিন ধরনের রশ্মি নির্গত হলো, তেজস্ক্রিয় পদার্থ থেকে যে তিন ধরনের রশ্মি নির্গত হলো, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা এবং গামা। তাহলে এই যে আলফা বিটা গামা এগুলো নির্গত যে হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, তিনটে দেখো তিন দিকে চলে গেছে, ছবিতে দেওয়া আছে না স্পষ্টভাবে। আচ্ছা, তিন দিকে যাওয়ার পিছনে কারণ আছে, এমনি চলে যায়নি। ওখানে দেখো তো মোচারটা আছে কি।